লেখিকা প্রতীতি চৌধুরীর লাল আলোর অন্ধকারে। হায়, আজকেও কি নাইটে ডিউটি আছে? চমকে উঠে পাশের সিটের ছেলেটার দিকে তাকালো জোনাকি। মনে করতে পারলো কদিন আগে এরকমই রাত্রে ও একটা বাস স্টপে দাঁড়িয়েছিল। রাস্তাটা ছিল শুনশান। কয়েকজন মদ্যপ লোক প্রথমে ওকে নোংরা প্রস্তাব দিতে শুরু করে। জোনাকি সরিয়ে দাঁড়ালে ওর কাছে এসে হাত ধরে টানা হ্যাচড়া করে। ঠিক সেই সময় ছেলেটা এসে ওকে বাঁচিয়েছিল। জোনাকির সাথে সেদিন অবশ্য ছেলেটার পরিচয় হয়নি। ছেলেটার কাছে ধমক খেয়ে মাতাল তিনটে সরে পড়তে জোনাকির বাস এসে গেছিল। বাসে উঠে জোনাকি লক্ষ্য করেছিল ছেলেটা ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। আজ সেই ছেলেটাকে আবার দেখে প্রথমে চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে জোনাকি একটু হাসলো। ছেলেটা ভেবেছিল নিশ্চয়ই মেয়েটার সেই রাত্রের কথা মনে করে ওকে কৃতজ্ঞতা জানাবে, কিন্তু কোথায় কি? ছেলেটার প্রশ্নের উত্তরটুকু জোনাকি দিল না। ছেলেটার মনে হলো তবে কি ওকে চিনতে পারছে না মেয়েটা। আবার ছেলেটা জিজ্ঞাসা করলো, সেদিন বাস স্টপে কি ঘর যাওয়ার জন্য অপেক্ষা করছিলে না নাইট ডিউটি ছিল? জোনাকি ইতস্তত করে বলল, হ্যাঁ মানে নাইট ডিউটি। ছেলেটা হেসে বলল, ও, আমি অবশ্য এখন ঘর ফিরছি। নাইট ডিউটি আমার আবার একদম পোষায় না। দিনের বেলা যতই পরিশ্রম, রাতে ঘরের বিছানায় শুয়ে সলিড ঘুম না দিলে দিনটাই কেমন ম্যাজে যায়। জোনাকি এবারও কিছু উত্তর দিল না। সব শুনেও বাসের জানালা দিয়ে মহানগরীর রাস্তার ফুটপাতে চোখ রাখলো। এই শহরে রাতের পরিবেশটা যে দিনের সম্পূর্ণ বিপরীত, সেটাও কলকাতায় এসে প্রথম দিনই টের পেয়েছিল। জোনাকি ওর সাথে কথা বলতে অস্বস্তি প্রকাশ করছে দেখে ছেলেটাই হাত বাড়িয়ে বলল, দীপ্ত বিশ্বাস, সিগমার সিনিয়র ইঞ্জিনিয়ার আপনি? জোনাকি এবার খুব বিব্রত বোধ করলো। দীপ্তর দিকে না তাকিয়েই বলল, জোনাকি। নামটুকু বলেই জোনাকির মনে হলো সেই গোয়া গাঁওয়ে কবেই তো ও ছেড়ে এসেছে বাপ ঠাকুরদার পদবিটা। সেটা আর ব্যবহার করা কি ঠিক হবে? দীপ্ত নামটুকু শুনেই বলে উঠল, বাহ, দারুণ নামটা তো আপনার, জোনাকি। রাতের অন্ধকারে যে আলো দেখিয়ে নিয়ে যায়। জোনাকির খুব হাসি পেল দীপ্তর মুখে নিজের নামের প্রশংসা শুনে। ছেলেটাকে এতক্ষণে ভালো করে তাকিয়ে দেখলো জোনাকি। বয়স খুব বেশি নয়, 28 কি 30-এর মধ্যেই হবে, কিন্তু চোখ দুটো একদম বাচ্চাদের মতো। ভীষণ প্রাণবন্ত দীপ্তর হাসিটা, যেন সব সময় বন্ধুত্বের হাত বাড়িয়েই রেখেছে। দীপ্ত এবারেও কোনো উত্তর না পেয়ে বলল, কি ঠিক বললাম তো? জোনাকি হাসার চেষ্টা করলো। ক্লান্ত স্বরে বলল, দীপ্তবাবু, জোনাকিরা যেমন রাতের অন্ধকারে অন্যকে পথ দেখায়, তেমনি নিজেরা ওই অন্ধকারেই হারিয়ে যায়। দীপ্তর খুব শক্ত লাগলো জোনাকির বলা শব্দগুলোর মানে। তাই সেদিকে আর এগোবার চেষ্টা না করে বলল, দীপ্তবাবু না বলে দীপ্ত বললেই খুশি হতাম। জোনাকি আবারও হাসলো। দীপ্ত সেই রাত্রে জোনাকির বাসে ওঠার পর লক্ষ্য করেছিল নিখুঁত আইলাইনারে ওর চোখ দুটো সাজানো হলেও ভিতরটা ভীষণ খালি। চোখ যদি সত্যি মনের আয়না হয় তো দীপ্তর বুঝতে ভুল হয়নি। অনেক কিছু হারিয়ে অনেক পরিশ্রমের পরেই জোনাকি এই চাকুরিটা পেয়েছে। সেই জন্যই শত বিপদ উপেক্ষা করেও প্রত্যেক রাত্রে রাস্তায় বেরোতেও পিছ পা হয়নি। আচ্ছা, তোমার জব সেন্টারটা কি সুখমানি পার্কের এদিকেই? মনে মনে ঢোক গিলে ঘাড় নাড়ল জোনাকি। জানালার দিকে জোনাকি মুখ ফিরিয়ে থাকলেও দীপ্তর খুব ভালো লাগছিল জোনাকির গায়ের মিষ্টি গন্ধটা। ওর আইলাইনার টানা চোখ দুটোর পাশ দিয়ে উড়ে আসা চুলের গোছাটা দীপ্তর গালে এসে লাগছিল। প্রথম থেকে দীপ্তর মেয়েটাকে বেশ অন্যরকম লেগেছে। ছিমছাম চেহারা, গোল মিষ্টি মুখ, সাদা সাদা হাত দুটো একদম পুতুলের মতো। ঠিক যেরকম একটা মেয়েকে ও কলেজে পড়ার সময় থেকে নিজের করে স্বপ্নে দেখেছে। একটু পরেই জোনাকি বাসের সিট থেকে উঠে পড়ে বলল, আমাকে এখানে নামতে হবে। দীপ্তর মনে হলো জানালা দিয়ে আসা হাওয়াটা যেন মুহূর্তে মন খারাপি বাতাসে বদলে গেল। হালকা হেসে বলল, ও এখানেই?
আচ্ছা এসো, আবার দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। দীপ্ত ভাবছিল বাসের সিঁড়ি দিয়ে নামার আগে হয়তো মেয়েটা ওর দিকে একটুখানি তাকাবে, মানে যেমনটা সিনেমাতে হয় আর কি, কিন্তু সেসব কিচ্ছু হলো না। বাস থেকে নেমে মেয়েটা উল্টো দিকে রাস্তা ধরে কোথায় যেন হারিয়ে গেল। বাসটা ছেড়ে দিল। দীপ্তর মনে হচ্ছিল জোনাকি চলে যাবার পরেও পুরো বাস জুড়ে ওর গায়ের মিষ্টি গন্ধটা ও অনুভব করতে পারছে। বারবার দীপ্তর চোখের সামনে ফুটে উঠছিল মেয়েটার মুখের ক্লান্ত হাসি, চোখের হারিয়ে যাওয়া দীপ্তি। দীপ্ত কি পারবে না সেটা ফিরিয়ে আনতে? তোর জন্য এই রাত পর্যন্ত খাবার আগলে বসে থাকতে আমি আর পারবো না, বলে দিলাম দীপ্ত। এবার একটা বিয়ে কর। ঘরে আসতে দীপ্তর মা আশা দেবী দীপ্তকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে লাগলেন। দীপ্ত হাত মুখ ধুয়ে ডিনার টেবিলে এসে বসতেই আবার গজগজ শুরু করলেন আশা দেবী। হ্যাঁ গো, তুমি কিছু বলছো না কেন? ছেলেকে বিয়ে টিয়ে করবে না? মৃণালের মতো অসৎ সঙ্গে যেদিন পড়বে সেদিনই বুঝবে। আমি কিন্তু হরিদ্বার চলে যাব, বড় পিসির সাথে জীবনের শেষটা কাটিয়ে দেব। দীপ্তর বাবা নির্মাল্যবাবু নেহাতি ভালো মানুষ। দীর্ঘকালের শিক্ষকতা করার পর অবসর জীবনে এসে টিভি, খবরের কাগজ আর বই পড়েই ওনার জীবন কাটছে। সংসারে অশান্তি উনি একদমই পছন্দ করেন না। দীপ্ত ওর বাবার সাথেই চুপচাপ রুটি ছিঁড়ে মুখে ভরতে লাগলো। দীপ্তর মা এবার প্রয়োগ করলেন মহিলাদের সেই মোক্ষম অস্ত্রটা। চোখের জল মুছতে মুছতে বললেন, তোমরা বাপ বেটাতেই থাকো, আমার আর এ সংসারে কি কাজ? জীবনের কোনো স্বাদই তো পূরণ হলো না। না একটা ফুটফুটে মেয়ে, না বৌমা, নাতি নাতনি। নির্মাল্যবাবু অগত্যা রুটি খাওয়া থামিয়ে বললেন, আহ আশা, খবরটা দেখতে দাও না, মোদিজি আবার কি নতুন ঘোষণা করছেন? আশা দেবী পাশের চেয়ার থেকে উঠে গিয়ে এবার বেশ জোরেই কাঁদো কাঁদো গলায় বললেন, তোমরা ওই করো, আমি কাল সকালে বড় পিসিকে ফোন করে বেরিয়ে যাচ্ছি। নির্মাল্যবাবু জানেন এই ওনার ঘরে রোজ নামচা। দীপ্ত বিয়ে করতে রাজি হবে না, আর আশাও সেই একই আশা নিয়ে রোজ ঘ্যান ঘ্যান করতে থাকবে। আজ অবশ্য মিরাকেল ঘটেই গেল। দীপ্ত রুটি আর সবজিটা মুখে পুরে চিবিয়ে বলল, আহ, বেশি দিন মনে হচ্ছে খাবারের স্বাদ আর পাবো না। আশা দেবী দীপ্তর পুরো কথাটা শেষ হতে না দিয়েই খেকিয়ে উঠল, হ্যাঁ, মাকে কেন মিস করবি? মিস তো মায়ের হাতের সবজিকেই করবি। দীপ্ত খাবার ফেলে চেয়ার থেকে উঠে ওর মাকে জড়িয়ে ধরে বলল, না গো, সব সময় খারাপটা কেন ভাবো বলো তো? তোমাকে কে যেতে দিচ্ছে হরিদ্বার? ও তোমার বড় পিসি, ওখানে থাক। এই আমার বড় পিসি মানে তোর কিন্তু দিদা হয়। আরে ওসব ছেড়ে শোনো না মা, আমি না তোমার জন্য বৌমা দেখেছি। আশা দেবী তো দীপ্তর কথা শুনে হা করে বড় বড় চোখে তাকিয়ে রয়ে গেল। দীপ্ত ওর মায়ের চোখের অভিব্যক্তি দেখে বলল, এই তো তুমিই বলেছিলে আমাদের পছন্দে করবি না যখন, নিজেই দেখ, তাও বিয়েটা কর। আর আমি মেয়ে দেখেছি বলতেই এখন এমন রিয়াক্ট দিচ্ছ? নির্মাল্য বাবুও ছেলের কথা শুনে টিভিতে মোদিজির ভাষণের পুরো সম্প্রচারণ বন্ধ করে দিয়েছেন। দীপ্ত লাজুক চোখে মাথা নামিয়ে বলল, মেয়েটার নাম জোনাকি, ঠিক তুমি যেমন মেয়ে চেয়েছিলে, ফুটফুটে দেখতে, পুতুল পুতুল হাত পা। আশা দেবী এবার বেশ চিৎস্বরে, কাদের মেয়ে, কি করে, কোথায় বাড়ি, সব ভালো করে খোঁজ নিয়ে দেখেছিস তুই? দীপ্ত অভিমানী গলায় বলল, এই তো তোমাদের দোষ, বিয়ে না করতে চাইলেও বকুনি দেবে, আর বিয়ের জন্য মেয়ে দেখেছি বললেও ঠিকুজি কুষ্ঠি মেলাতে ব্যস্ত হয়ে যাবে। নির্মাল্যবাবু হালকা গলা ঝেড়ে মা ছেলের মধ্যে ঢুকে বললেন, সেসব না হয় হলো, কিন্তু জানতে তো হবে কোথায় বাড়ি, মেয়েটির পড়াশোনা কি, তোকে বিয়ে করতে রাজি কিনা। দম করে কাউকে বিয়ে করব বললেই তো হলো না। এই তো সেদিনেও বলছিলি প্রেম ট্রেম নেই তোর, এর মধ্যে জোনাকি এলো থেকে? পাশ থেকে আশা দেবী বললেন, হ্যাঁ রে দীপ্ত, তুই প্রেম করছিস আর আমাকে বলিসনি? দীপ্ত খুব বিরক্ত হয়ে বলল, ধুত্তুরি, এই তো পরিচয় হয়েছে কদিন আগে, ঠিক করেছিলাম সব জেনেই তোমাদের বলবো, কিন্তু রোজ রোজ এমন ইমোশনাল ড্রামা করছিলে যে ভাবলাম বলেই ফেলি, আর বলে আবার অন্য বিপদ।
আশা দেবী ব্যস্ত হয়ে দীপ্তকে টেনে চেয়ারে বসিয়ে বললেন, না বাবা, খুব ভালো করেছিস বলে মনটা আমার সত্যি খুব শান্তি পেল। এবার আমার তুলসী মঞ্চে আলো দেখাবার আর অভাব হবে না। দীপ্ত হাসতে হাসতে বলল, তবে আর বলছি কি, জোনাকি তোমার ঘর আলোতে ভরিয়ে দেবে। নির্মাল্য বাবুও আজ অনেক বছর পর ওনার স্ত্রীকে এতটা খুশি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই যে তুমি জানো, 3 দিন ধরে তোমাকে হন্যে হয়ে খুঁজছি, তুমি গত 3 দিন ডিউটিতে যাওনি। জোনাকি আজকেও দীপ্তর সামনাসামনি হতেই আঁতকে উঠল। তারপরই কড়া মেজাজে বলল, কেন, আমাকে খুঁজছেন কেন? পাল্টা প্রশ্নে অবশ্য দীপ্তই হকচকিয়ে গেল। গলা ঝেড়ে বলল, খুঁজেছি মানে ভাবলাম আবার কোনো বিপদে পড়লে কিনা। মানে তুমিই তো বলেছিলে তোমার নাইট ডিউটি থাকে সুকমানি পার্কের ওদিকে। দীপ্ত ইতস্তত করছে দেখে জোনাকি বলল, গরিব মানুষের বিপদ বলে কিছু হয় না দীপ্তবাবু, আর হলেও বিপদকে সাদরে গ্রহণ করে নিতে হয়। জোনাকির কথা শুনে দীপ্ত অনেকক্ষণ ওর দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। মেয়েটার চোখ দুটো দেখলে দীপ্ত বুঝতে পারে অনেক যন্ত্রণার গল্প ওতে লেখা আছে। বাস এসে দাঁড়াতে জোনাকি তাড়াতাড়ি বাসে উঠে গেল। দীপ্ত ওর সাথেই উঠল। আমাকে দীপ্তবাবু বলে ডেকে সব সময় গরিব ধনীর বৈপরীত্যটা আমাদের সম্পর্কে আনা কি খুব জরুরি জোনাকি? জোনাকি আবার ঘুরে তাকালো দীপ্তর দিকে। বাসটা ফাঁকাই আছে। সন্ধ্যার পর বাবু বাজারের এদিকে বাসগুলো অনেকটা খালি যায়। জোনাকি উত্তর না দিয়ে সিটে গিয়ে বসলো। দীপ্ত ওর পাশে গিয়ে বসে বলল, আমি যদি আমাদের সম্পর্কে এই বৈপরীত্যটা মুছে দিই। একবার কটমটো করে দীপ্তর দিকে তাকালো জোনাকি, তারপর শান্ত স্বরে বলল, কি সম্পর্ক আছে আমাদের? দীপ্তর সত্যি খুব খারাপ লাগলো। মাথাটা নিচু করে চুপ করে গেল। জোনাকি আবার বলল, দেখুন দীপ্তবাবু, একদিন রাতে আপনি একটা অসহায় মেয়েকে বাস স্টপে সাহায্য করেছিলেন। সেদিনের জন্য আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু কৃতজ্ঞতা ছাড়া আমার আর আপনাকে দেওয়ার মতো কিছু নেই। দীপ্ত উতলা হয়ে বলল, কেন জোনাকি, আমরা কি বন্ধু হতে পারি না? জোনাকির মুখ দেখে দীপ্ত বুঝতে পারল ওর লাল লিপস্টিক লাগানো ঠোঁটে ব্যঙ্গের হাসি। একটা ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে না দীপ্তবাবু, বিশেষ করে আপনি আর আমি তো নই। কেন? জোনাকির বুকের মধ্যে যে উথাল পাথাল হচ্ছিল সেটা কিছুতেও বুঝতে দিল না দীপ্তকে। গম্ভীর স্বরে দীপ্তের বন্ধুত্বের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলল, তার কারণ আমি কোনো প্রাপ্তবয়স্ক ছেলের আর মেয়ের সম্পর্কের একটাই মানে বুঝি, আর সেটা হলো সেই আদিম সম্পর্ক, যেমন বাঘের সাথে হরিণের, খাদ্য আর খাদকের। এবার সত্যি খুব অপমানিত বোধ করলো দীপ্ত। তীব্র ঘৃণাতে মুখ বিকৃত করে দীপ্ত বলল, ছি জোনাকি, তুমি আমাকে এতটা নোংরা মানুষ ভাবতে পারলে? আমি ভাবিনি যাকে কখনো বিপদ থেকে রক্ষা করতে নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলাম সেই আমাকে। ছি। জোনাকির চোখ দুটো খুব জ্বালা করছিল। মনে মনেও বলছিল, এই বেশ ভালো দীপ্ত, আমাকে জানার আগেই তুমি ঘৃণা করো। পুরোপুরি জানলে যে নিজেকে ঘৃণা করবে সেটা আমি সইতে পারবো না। দীপ্ত অবশ্য একটু পরেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করে বলল, আমি মানছি জোনাকি, তুমি হয়তো অনেক কষ্ট পেয়েছো জীবনে, সংসারের অনেক যন্ত্রণা অভাবের সম্মুখীন হয়েছো, তবুও বলবো মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। জানো, আমি তোমার কথা মা বাবাকেও বলেছিলাম, ভেবেছিলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে থেমে গেল দীপ্ত। জোনাকি ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। গত 3 দিন ধরে যে দীপ্ত ওর জন্য বাস স্টপে অপেক্ষা করছে সেটা জোনাকি জানে। ওই ইচ্ছা করে গত 3 দিন আগের মোড় থেকে টোটো নিয়ে ওই বাস স্টপটা পেরিয়ে সামনের মোড় থেকে বাস ধরেছে। তবে দীপ্ত যে ওর সম্পর্কে কিছু না জেনেই ওর কথা বাড়িতে বলতে পারে সে ধারণা ওর স্বপ্নেও হয়নি। ভেবেছিল দীপ্ত অন্য সবার মতো ওর শরীরী আকর্ষণেই এতগুলো দিন ওর আগে পিছে ঘুরছে। জোনাকি শান্ত স্বরে বলল, দীপ্তবাবু, আমি আপনার ভালোর জন্যই বলছি, আমার মতো মেয়ের পিছনে ধাবা করে জীবনটা শেষ করবেন না। লোকে আপনাকেই খারাপ ভাববে। কেন জোনাকি, কেন খারাপ ভাববে লোকে? তুমি গরিব বলে, নাইট শিফটে কাজ করো বলে। আমি কারো কথাতে কান দিতে চাই না। তুমি বললে তোমার ঘরে গিয়ে আমি তোমার মা বাবার সাথে দেখা করে আসবো। হো হো করে হেসে উঠল জোনাকি। অনেকক্ষণ পর কোনো রকমে হাসি থামিয়ে বলল, বাবা মা বাংলাদেশে বাড়ি ছিল বটে, তবে বাবাকে ছিল
সেটা নিজেও জানি না। গায়ে মা মারা যাবার পর দূর সম্পর্কের এক মামার সাথে শহরে এসেছিলাম। তারপর জোনাকি থেমে যেতে দীপ্ত অস্থির হয়ে উঠল। তারপর কি জোনাকি? জোনাকি একটু ভেবে বলল, তারপর আর কি, কয়েকজন মেয়ের সাথে এখন একটা মেসে থাকি, নিজেরটা কোনো রকমে চলে যায়। জোনাকি ভাবলো এবার নিশ্চয়ই দীপ্ত আর কোনো সম্পর্কের অনুরোধ করবে না। কিন্তু জোনাকিকে অবাক করে দিয়ে দীপ্ত আবারও অনুরোধ করলো, তাতে কি, ওসব ঘর বাড়ি বংশ মর্যাদার পরোয়া আমি করি না। তুমি জানো না জোনাকি, আমার বাবা মা খুব ভালো, অনেক বড় মনের। আমাকে বলেছে আমি যাকে চাইবো তাকেই মা নিজের মেয়ের মতো করে ঘরের বউ করে নিয়ে আসবেন। আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন। উনি কোনো সংস্কারে বিশ্বাস করেন না, মানুষে বিশ্বাস করেন, মানবতাতে বিশ্বাস করেন। জোনাকির খুব ইচ্ছা করছিল দীপ্তর কথাগুলো বিশ্বাস করে আরো একবার স্বপ্ন দেখতে, কিন্তু পরক্ষণে মনে হচ্ছিল এসব বক্তৃতা রঙ্গমঞ্চেই ভালো, জীবনের রূঢ় মঞ্চে এসব মানায় না। হয়তো দীপ্ত ওকে মিথ্যে স্বপ্নের রংধনু দেখিয়ে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দাঁতে দাঁত চেপে ভারী স্বরে জোনাকি বলল, আচ্ছা, আপনার বাবা মা সত্যি এত উদার যে আমার পিতৃ পরিচয় নেই জেনেও আমাকে নিজেদের বংশের কুলবধূ করে নিয়ে যাবেন? আপনার বাবা মা এতই মহৎ যে প্রতিদিন রাত্রে আমি কথাটা বলতে গিয়েও আটকে গেল জোনাকি। ওর অন্তরাত্মা যেন ওকে আটকে দিল শব্দটা উচ্চারণ করতে। আলিয়ার কথাটা মনে পড়ল। গতকালই তো বলছিল মেয়েটা, তুই ছোটবেলায় রূপকথার গল্প পড়িসনি জোনাকি? রাজপুত্র দৈত্যপুরীতে এসে কেমন উদ্ধার করে নিয়ে যায় তার রাজকন্যাকে। রূপকথা অবশ্য জোনাকি পড়েনি, তবে সিনেমাতে দেখেছে এরকম হয়। নায়ক এসে বন্দি কারাগার থেকে উড়িয়ে নিয়ে যায় তার নায়িকাকে। কি হলো, থামলে কেন? বলো জোনাকি। তুমি কল সেন্টারে কাজ করো তাই তো? অল্প পারিশ্রমিক পাও, বেশিদূর পড়াশোনা করনি। বাংলাদেশে তোমার বাড়ি, বাবা মা নেই? না, এগুলোর কোনোটাই আমাদের কাছে বাধা নয়। ছলছল করছে জোনাকির চোখ দুটো। আলিয়ার কথাতে গতকাল পাত্তা না দিলেও আজ ওকে বিশ্বাস করতে ইচ্ছা করছে। দৈত্যপুরীতে বন্দী হয়েও স্বপ্ন দেখতে ইচ্ছা করছে জোনাকির। দীপ্ত হঠাৎ করে জোনাকির হাতটা ধরে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি জোনাকি, এসবের কোনোটাই আমাদের সম্পর্কের অন্তরায় হয়ে দাঁড়াবে না। হ্যাঁ রে, সেদিন যে মেয়েটার কথা বলছিলি তার খোঁজ খবর নিলি? দীপ্তরা জবডে। চায়ের কাপে চুমুক দেওয়ার আগেই আশা দেবী আরো একবার কথাটা তুললেন। দীপ্ত কাপটা টি টেবিলে নামিয়ে রেখে বলল, হ্যাঁ মা, জোনাকি খুব ভালো মেয়ে, তবে ভীষণই গরিব পরিবারের। বাংলাদেশে বাড়ি ছিল ওদের, বাবা মা কেউই নেই ওর। এক মামা আছে, তবে এখানে থাকে না। জোনাকি কলকাতায় একটা মেসে থাকে। দীপ্তর মা আশা দেবী দীপ্তর পাশের বেতের চেয়ারটা টেনে নিয়ে বসে বললেন, আহারে, এই বয়সী বাবা মা কেউ নেই। নির্মাল্যবাবু খবরের কাগজে ডুবে বসেছিলেন। দীপ্তদের বাড়ির ব্যালকনিটা দক্ষিণ দিকে, সকালে সন্ধ্যায় বেশ সুন্দর হাওয়া দেয়। নির্মাল্যবাবু মর্নিং ওয়াকে না বেরোলেও বেশিরভাগ সময়টা এখানে বসেই কাটান। দু চারটে পাতাবাহারও শখ করে টবে লাগিয়েছেন। দীপ্তর বাবার দিকে তাকিয়ে খবরের কাগজে মগ্ন দেখে ফের আশা দেবীর দিকে মুখ ঘুরিয়ে নিল। বলল, জোনাকি মনে হয় বেশি দূর পড়াশোনা করারও সুযোগ পায়নি, তবেও ইন্ডিপেন্ডেন্ট, নিজের খরচের জন্য কারো কাছে হাত পাতেনি। একটা কল সেন্টারে কাজ করে। আশা দেবী হাসি মুখে বললেন, তা বেশ ভালো তো, একদিন ওকে বাড়িতে নিয়ে আয় না। বাবা মা যখন নেই বলছিস, নিজেই এসে সব দেখে যাক। গুছিয়ে বাগিয়ে তো ওকেই নিতে হবে। দীপ্ত লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিতেই আশা দেবী উচ্চস্বরে দীপ্তর বাবা নির্মাল্যবাবুর উদ্দেশ্যে বললেন, কি গো, তাই তো? মেয়েটা একদিন দীপ্তর সাথে আসুক তাহলে। নির্মাল্যবাবু খবরের কাগজ থেকে চোখ সরিয়ে বললেন, কে কে আসবে দীপ্তর সাথে? আশা দেবী রেগে গিয়ে বললেন, দেখেছিস কাকে নিয়ে ঘর করছি 32 বছর? অন্য কেউ হলে এতদিন তোর বড় পিসির সঙ্গে। নির্মাল্যবাবু বিরক্ত হয়ে বললেন, হরিদ্বার চলে যেতে হয়েছে, কে আসবে বলবে তো? আশা দেবী বেজার মুখ করে বললেন, কে আবার? আমাদের বৌমা, ওই দীপ্তর পছন্দ করা মেয়েটা, জোনাকি নাম। তোমার তো আবার কিছুই মনে থাকে না।
নির্মাল্যবাবু ওনার স্মৃতিতে চাপ দিতেই মনে করতে পারলেন কদিন আগে ডিনার টেবিলেই এ নিয়ে কথা হয়েছিল। উনি ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, সে তো হয়েছিল। তা মেয়েটা কি করে? পড়াশোনা, কাজকর্ম? দীপ্ত অত্যন্ত বিনয়ী স্বরে বলল, সুখমণি পার্কের ওখানে একটা কল সেন্টারে জব করে বাবা। নির্মাল্যবাবু সারা জীবন ছাত্র পড়ানো সাধা সিধে মানুষ। গিন্নিকে খুশি রাখতে আর ঘরে শান্তি বজায় রাখতে অন্য কিছু জিজ্ঞাসা না করেই বললেন, তা তোদের যখন পছন্দ তখন একদিন ঘরেই নিয়ে আয়। আশা দেবী ঘর থেকে ফুল পঞ্জিকা নিয়ে এসে বসলেন। নির্মাল্যবাবু গলা ঝেড়ে বললেন, তা তুমি কি আজই ওদের বিয়ের লগ্ন দেখতে বসে গেলে নাকি? আগে মেয়েটার কাছেও জানো ওর তোমার এই বাদরটাকে বিয়ে করার ইচ্ছা আছে কি না? মুখ ঝামটা দিয়ে আশা দেবী বললেন, চুপ করো তো, খালি আজে বাজে কথা। আমার দীপ্তর মতো খাঁটি ছেলে পাবে কোথায় সে? মনে মনে বিড়বিড় করলেন নির্মাল্যবাবু, এইটা হচ্ছে নারী জাতি। কয়েকদিন আগে অবধি বলছিলে তুমি আর তোমার ছেলে একই রকম। যেই ঘরে বৌমা আনতে রাজি হয়ে গেল অমনি নিজের ছেলে হয়ে গেল। আশা দেবী চশমা পরে অনেকক্ষণ ধরে পঞ্জিকার পাতাগুলো উল্টে পাল্টে দেখে বললেন, হ্যাঁ, এই যে পেয়েছি, 12ই আশ্বিন, বুধবার। ভালো দিন আছে। তুই ওই দিনই অফিস থেকে ফেরার পথে জোনাকিকে নিয়ে আয়। দীপ্ত ইতস্তত করে মাথা চুলকে বলল, কিন্তু মা, তোমাদের একটা কথা বলা হয়নি। ওর তো নাইট শিফটে কাজ থাকে, মানে ওই রাত্রি 9টার থেকে সেন্টারে পৌঁছে যেতে হয়। তাই সন্ধ্যের পর ওর আসার হয়তো সমস্যা হতে পারে। আশা দেবী একটু অবাক হয়ে বললেন, ও মা, সে কেমন অফিস, রাত্রি 9টা? দীপ্ত একটা ঢোক গিলে বলল, আরে ইন্ডিয়াতে রাত মানে তো আমেরিকাতে দিন, তোমরা জানো না? তো ইন্টারন্যাশনাল টাইম জোনে কিছু কল সেন্টার আছে যেগুলো 24 আওয়ার্স ওপেন থাকে। ও সেরকমই একটা সেন্টারে নাইট শিফটে কাজ করে। আশা দেবী এবার একটু আশ্বস্ত হলেন। আরো একবার পঞ্জিকাটা খুঁটিয়ে দেখে বললেন, তবে বিকেল দিকেই নিয়ে আয়। নির্মাল্যবাবু দীপ্তর কানের কাছে ফিসফিস করে বললেন, বুঝলি, এবার মনে হয় তোর মা ওই জ্যোতিষবিদ্যাও শিখে যাবে। আশা দেবীর মুখটা রাগে ভারী হয়ে যেতে দীপ্ত ওর মাকে জড়িয়ে ধরে বলল, আমার সোনা মা, রাগ করো না। তুমি তো তোমার টিমে বাবার সাথে ঝগড়া করা নতুন সদস্য পেয়ে যাচ্ছ, চিন্তা কি? স্বপ্ন দেখতে যে খুব ভয় করে আলিয়া। আমাদের মতো মেয়েদের কি স্বপ্ন দেখতে আছে? আলিয়া ওদের রুমের জানালা দিয়ে দূরের আকাশটার দিকে তাকিয়ে বলল, দেখ জোনাকি, ওই নীল আকাশে পাখিরা উড়ে যাচ্ছে। ওদের যদি আমাদের ঘরের উপর দিয়ে ওড়ার অধিকার থাকে, তবে কেন এখানে থেকে আমাদের স্বপ্ন দেখার অধিকার থাকবে না? জোনাকি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ক্লান্ত স্বরে বলল, কিন্তু বিমলা মাসি যে বলে উড়তে গেলেই ডানা কাটা পড়বে, পঙ্গু হয়ে নরক যন্ত্রণা ভুগতে হবে। আলিয়া জোনাকির গা ঘেঁষে বসে বলল, ওসব বাদ দে তো, ভয় দেখানো কথা। আলিয়ার হাতটা ধরে জোনাকি বলল, আর ওই মিত্তল, মিত্তল যদি জানতে পারে আমি। বাকি শব্দগুলো জোনাকির মুখ দিয়ে ভয়ে আর বেরোতেই চাইল না। আলিয়াও আগের মতো মনের জোরে কিছু বলতে পারল না। মিনমিনে স্বরে বলল, তবুও জোনাকি, চেষ্টা করতে দোষ কি বল? আমাদের সবার ভাগ্যে তো চেষ্টা করার সুযোগটুকুও জোটে না। জোনাকির মনের মধ্যে সত্যি জোয়ার ভাটা চলছে। আলিয়া ছাড়া ও আর এখানের কাউকে দীপ্তর কথা বলার মতো সাহস পায়নি। এমনকি ও যে লুকিয়ে দীপ্তর সাথে বেশ কয়েকবার দেখা করতে গেছে সে কথাও নিউ কামার স্পেসের কেউ জানে না। জোনাকি আরো একবার ভয়ে ভয়ে বলল, তুই পড়েছিস, বল আলিয়া। রূপকথার গল্পের রাজকুমাররা সত্যি দানবদের হারিয়ে উদ্ধার করে নিয়ে যায় তাদের রাজকুমারীদের। আলিয়া হেসে বলল, হ্যাঁ রে পাগলি, দীপ্ত যখন তোকে এত ভালোবাসে নিশ্চয়ই নিয়ে যাবে। বুকটা দুরু দুরু কাঁপছে জোনাকির। দীপ্তর কাছে গেলেও আজকাল ওর ঠিক এরকমই হয়। উদ্বিগ্ন স্বরে জোনাকি বলল, আর দীপ্ত যদি সব জেনে আমাকে ঘৃণা করে, সে ঘৃণা যে আমি সইতে পারবো না আলিয়া। আলিয়া ওকে আশ্বস্ত করে বলল, এত কেন ভাবছিস? সাহস রাখ, নিজের উপর বিশ্বাস রাখ। ভালোবাসা শরীরের নয় জোনাকি, মনের। দীপ্তই তো তোকে বলেছে তোদের সম্পর্কে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। আজ আবার দীপ্তর অফিস ছুটির পর জোনাকি ওর সাথে খাওয়া দাওয়া রেস্তোরাঁতে এসে বসেছে।
মাঝে মাঝে ওরা এখানে আসে। রেস্তোরাঁটা দীপ্ত আর জোনাকির বাস স্টপের খুব কাছাকাছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ওরা কথা বলতে পারে এখানে। তারপর জোনাকি ওর কাজে চলে যায় আর দীপ্ত বাড়িতে। আজ খুশি মনেই সারপ্রাইজটা দিল দীপ্ত। জোনাকি, মা তোমাকে বুধবার বিকেলে বাড়ি যেতে বলেছেন। জোনাকি শুনেই এমন ভাবে চমকে উঠল যে খাবারটা ওর প্রায় গলাতে আটকে গেল। দীপ্ত জলের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল, কি হলো তোমার? জোনাকি মনে মনে ঢোক গিলে বলল, মানে এত তাড়াতাড়ি এসব? আসলে আমি ভাবিনি যে। আরে এত ভাববার কি আছে তোমার? বাবা মা চাইছেন তুমি নিজে একবার দেখে নাও সবকিছু। মানে তোমাকে তো সংসারের দায়িত্ব নিতে হবে ইন ফিউচারে, তাই আর কি। জোনাকি চুপচাপ কাঁটা চামচে করে বোনলেস চিকেনের ছোট ছোট পিসগুলো মুখে তুলতে লাগলো। একটু পরে আবার দীপ্ত বলল, কি হলো, তুমি আসছো তো? দেখো জোনাকি, না বললেও কিন্তু আমি শুনবো না। ইতস্তত করে জোনাকি বলল, আসলে দীপ্ত, এই বুধবারে আমার দুপুরের শিফটে ওভার ডিউটি আছে, কি করি বলো তো? অভিমানী স্বরে দীপ্ত বলল, তোমার তো শুধুই বাহানা। কোথাও ঘুরতে যেতে চাইলে বলবে বিমলাবাসী বকবে, লুকিয়ে আসতে হবে। এখন বাড়ি যেতে বলতেই বলছো সেন্টারে ওভার ডিউটি। আমি কিছু জানি না, তোমাকে আসতেই হবে, ব্যাস। জোনাকি মুখ কাচুমাচু করে বলল, প্লিজ দীপ্ত, অন্য একদিন ঠিক করো না। ওদের ডিল হয়ে গেছে। মিত্তাল স্যার বললেন বুধবার বিকেল থেকে আমাকে সাথে থাকতে হবে। থাকতে হবে মানে? কোথায় থাকতে হবে? কাদের সাথে কথা হয়েছে? জোনাকি তোতলিয়ে বলল, আরে ওই সেন্টারে, আই মিন কল সেন্টারে। একজন ছুটি নিয়েছে তো, তাই স্যার বললেন যে আমাকেই থাকতে হবে। দীপ্ত মুখে কিছু না বললেও মনে মনে যে রাগ করলো সেটা ওর চোখ দেখেই বুঝতে পারলো জোনাকি। কিন্তু ও নিজেও যে নিরুপায়। মিত্তাল স্যার কথা মতো কাজ না করলে হয়তো পরের বার আর দীপ্তর সাথে দেখা করতে আসতেই পারবে না। দীপ্ত অফিসে ঢোকার মুখে পিছন থেকে কেউ বলল, হ্যাঁ ব্রো, হোয়াটসঅ্যাপ। অনেকদিন পর মৃণালের সাথে দেখা হলো দীপ্তর। মৃণাল একসময় দীপ্তর খুব কাছের বন্ধু ছিল, কিন্তু ছেলেটার অতিরিক্ত মদ্যপান, চূড়ান্ত উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্যই দীপ্তদের গ্রুপ থেকে দূরে সরে যায়। কয়েকবার দীপ্তর বাড়িতে যাওয়ার পর আশা দেবীও বুঝতে পেরেছিলেন ছেলেটার স্বভাব চরিত্র ভালো নয়। উনিও মৃণালের সঙ্গে দীপ্তকে যোগাযোগ রাখতে বারণ করেছিলেন। তবে বন্ধুকে একদম সামনে থেকে দেখলে তো আর এড়িয়ে যাওয়া যায় না। ইচ্ছে না থাকলেও দীপ্ত বলল, দিয়ে বল কেমন আছিস? মৃণাল কাঁদনে গিয়ে বলল, আর ভাই কেমন থাকবো, তুই তো সিগমার সিনিয়র ইঞ্জিনিয়ার। দীপ্ত হেসে বলল, সে তো অনেকদিনই হলো, পার্টিও দিয়েছিলাম, তুই তো এলি না। মৃণাল মুখটা বিকৃত করে বলল, ধুর, তোদেরও সব ছিপিতে ঢেলে সিরাপের মতো বিয়ার ভাই আমার পোষায় না। জোশ তো আছে ছিপি সমেত গলায় ঢাললে। দীপ্ত বুঝতে পারলো মৃণাল এখনো একই রকম হটকারী রয়ে গেছে। তুই এখন কি করছিস? কলকাতাতে তো অনেকদিন দেখিনি তোকে। মৃণাল লালচে দাঁতগুলো বার করে বলল, শালা একটা ব্যাক পেপারও ক্লিয়ার করলো না ওই প্রিন্সিপালের বাচ্চা। আমি ওর আগে অমর ঢপের কলে ছেড়ে দিলাম। শশীদাকে ধরে পার্টনার একটা কোম্পানিতে ঢুকেছিলাম। বছর 3-4 ঠিকঠাকই পেমেন্ট দিচ্ছিল। ম্যানেজারটা চেঞ্জ হয়ে গোলমালটা বাঁধলো। এ বেটা মাল্লু দিতেই চায় না সময়ে, তাই চলে এলাম। এবার ভাবছি এদিকেই কিছু করব। তোর তো জানাশোনা আছে, এখানেই একটা কাজ দেখে দে না। এতক্ষণে দীপ্ত বুঝতে পারলো ওর অফিসের সামনে মৃণাল পরিকল্পিতভাবে এসেই অপেক্ষা করছিল। দীপ্ত এড়িয়ে যাওয়ার জন্য বলল, দেখছিস তো মার্কেটের অবস্থা, নিজের কাজটাই টিকিয়ে রাখা দায় হয়ে গেছে। কার কাছে রিকমেন্ড করি বলতো? মৃণাল অনুনয় করে বলল, ভাই ঘরে বউ বাচ্চা আছে, টাকা তো পাঠাতে হবে, একটা কিছু দেখ, তুই ঠিক পারবি। দীপ্ত বেশ অস্বস্তিতে পড়ল। অফিসের অনেকে ভেতরে ঢোকার সময় মৃণালের মতো একটা মাতালের সঙ্গে যে দীপ্তকে দেখছে সেটা ওর পক্ষে কখনোই সম্মানজনক নয়। দীপ্ত স্পষ্ট করে বলল, তুই এখন যা, এখানে এমনিতেও কিছু হবে না। বি কমপ্লিট করলেও নয় কিছু করতে পারতাম। দীপ্তর কথা বলতে অস্বস্তিটা মৃণালের চোখ এড়ালো না। কিছুটা রাগ দেখিয়ে মৃণাল বলল, আজ আর কেন বন্ধুকে সাহায্য করবি ভাই? গরিব বন্ধুর সাথে কথা বলতে সম্মানে লাগে। আর একটা বার ডান্সারের সাথে রেস্তোরাঁতে ডিনার করতে। স্থান কাল ভুলে মৃণালের গলার কলারটা চেপে ধরল দীপ্ত। দাঁতে দাঁত চেপে বলল, এখানে দাঁড়িয়ে মাতলামি করলে না খুন করে ফেলবো।
মৃণাল কলারটা ছাড়িয়ে চেঁচিয়ে উঠল, বাহ বাহ, তুই ফুর্তি করবি আর আমি দেখলেই দোষ। দীপ্ত বুঝতে পারল ওকে ব্ল্যাকমেল করে মৃণাল কাজটা হাসিল করতে চাইছে, কিন্তু মাথা গরম করলে যে পরিস্থিতি আরো খারাপ হবে সেটা বুঝে দীপ্ত ওকে সরিয়ে নিয়ে গিয়ে বলল, দেখ, এসব আজে বাজে কথা বললেই যে আমি কাজের ব্যবস্থা করে দেব তা কিন্তু নয়। আমার উপরে ম্যানেজার স্যার আছেন, ওনাকেও বোর্ডের কথা শুনে চলতে হয়। এমনি যাকে তাকে কোম্পানিতে কাজ দিতে পারি না আমরা। মৃণাল আরো একবার বাঁকা টোটে হেসে বলল, আজে বাজে যে বকছি না সেটা তুই ভালো করেই জানিস। মিস জোনাকিকে আমি চিনব না? তবে শালির রেটটা অনেক বেশি হাঁকিয়েছিল মিত্তাল, নইলে। চোখ রাঙিয়ে দীপ্ত বলল, কি যাতা বলছিস তুই? মৃণাল নিজের মাথা চুলকে চোখ বড় বড় করে বলল, লে বগা, সত্যি জানিস না নাকি খেল খেলছিস ভাই? তুই যে আজকাল গভীর জলের মাছ হয়ে গেছিস সেটা তো সেদিন রেস্তোরাঁতেই বুঝেছিলাম, নইলে নির্মাল্য স্যারের ছেলে কিনা একটা কল গার্লের সাথে। দীপ্ত ওর রাগটা আর সামলে রাখতে পারল না, থাপ্পড়টা সজোরে মৃণালের গালে এসে পড়ল। মৃণাল গালে হাত বুলিয়ে বলল, শালা, ওই 2000-এর মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললি তুই? জোনাকির সাথে নিজে রাত কাটালে ঠিক আছে, আর রাগে কাঁপতে কাঁপতে দীপ্ত বলল, আর একটা বাজে কথা বললে জিভটা তোর এখানেই ছিঁড়ে নেব আমি। থাপ্পড় খেয়ে দাঁতে লেগে সম্ভবত গালের ভিতরটা কেটে গেছিল মৃণালের। একদলা থুতু মাটিতে ফেলে বলল, বিশ্বাস না হয় সন্ধ্যের পর অপেরা বারে চলে যাবি, ওখানে ডান্স করে জোনাকি, আর রাত্রে হোটেল ব্লু ডায়মন্ডে। অবশ্য রুম নম্বর আমি বলতে পারবো না, ওটা তো পার্টি ওয়াইজ চেঞ্জ হয়। দীপ্ত আর কোনো কথা বলল না। জোনাকির সম্পর্কে এতগুলো নোংরা কথা শুনে ওর বুকের ভিতরটা জ্বালা করছিল, হাত পাগুলো কাঁপছিল। দীপ্তকে নিজের থেকে ফোন করতে মানা করেছিল জোনাকি, তবুও আজ অফিসে ঢোকার আগেই ফোনে রিং করলো। ওপাশ থেকে জোনাকির গলার আওয়াজটা ভেসে এলো, হ্যালো দীপ্ত, তুমি? মানে এখন তো তোমার অফিসে যাওয়ার কথা, তুমি এখন কোথায় আছো? দীপ্তর এরকম ক্রুদ্ধ স্বর আগে কখনো শোনেনি জোনাকি। ঘাবড়ে গিয়েই বলল, এই তো এখানে, মানে মেসে। আজ বিকেলে আসছো বাড়িতে? জোনাকির কানে কেমনই অদ্ভুত লাগছিল দীপ্তর কথাগুলো। একটু বিরক্ত হয়ে জোনাকি বলল, তোমাকে তো সেদিনই বললাম দীপ্ত, আমার আজ হবে না, আমার অফিসে ওভার ডিউটি আছে। যান্ত্রিক স্বরে দীপ্ত বলল, তোমার অফিসটা ঠিক কোথায় বলো তো জোনাকি? আমি তোমার বসের সাথে কথা বলতে চাই, তুমি অ্যাড্রেসটা দাও। জোনাকি ভয়ে ভয়ে বলল, কি হয়েছে দীপ্ত, তুমি কি আমাকে বিশ্বাস করছো না? সত্যি আমার কাজ আছে, নইলে মা ডেকেছে যখন, কেন আমি যেতাম না বলো? দীপ্ত রাগে ভরা কাটা কাটা শব্দগুলো কানে এলো জোনাকির। আমি তোমার অফিসের নামটাও কি জানতে পারি না জোনাকি? জোনাকি বেশ বুঝতে পারলো ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে, এদিকে সামাল দেবার মতো সময় ওর হাতে নেই। নিরুপায় হয়ে জোনাকি বলল, আচ্ছা দীপ্ত, কাল আমি দেখা করে তোমাকে সব বলছি, বলো কখন তোমার সময় হবে। ওপাশ থেকে দীপ্তকে নিশ্চুপ দেখে জোনাকি ওকে খুশি করতে বলল, আচ্ছা তুমি সব দিন বলতে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কথা, কাল বিকেলে কলোনি উদ্যানে। দীপ্তর হাসিটাও ফোনে কেমনই বিদ্রুপের শোনালো। ফোনটা কেটে দিল দীপ্ত। জোনাকি বুঝতে পারলো দীপ্তর বাড়িতে যেতে পারছে না বলেই ও এত রাগ করেছে। মনে মনে ভাবলো, দীপ্তকে ওর মা নিশ্চয়ই সকালে খুব জোর করেছে ওকে বাড়ি নিয়ে আসার জন্য, আর তাতে বেজায় চটে গেছে পাগলটা। মনে মনে ঠিক করলো জোনাকি সবটা পুষিয়ে দেবে কাল বিকালে, আর দীপ্তর বাড়ি যাওয়ার আগে সত্যিটা বলেই ও যাবে। জোনাকি অপেক্ষা করছিল কলোনি উদ্যানে। নদী বয়ে আসা স্টিমার, লঞ্চ, নৌকো এখান থেকে ভারী সুন্দর দেখায়। আগে মাত্র একদিনই এখানে আসার সুযোগ হয়েছিল জোনাকির। মিত্তলের সেই ক্লায়েন্টের নাকি সেদিন মন খারাপ ছিল। অগত্যা জোনাকিকে প্রকৃতির কোলেই আসতে হয়েছিল তার মন ভালো করতে। দীপ্ত পিছন থেকে বলল, কেমন আছো? খুব ভালো নিশ্চয়ই। দীপ্তর মুখে এরকম ক্রূর হাসি কখনো আগে দেখেনি জোনাকি। বুঝতে পারলো কাল ওর বাড়ি না যাওয়াতে চরম রেগে আছে। সেই রাগ ভাঙাতেই জোনাকি দীপ্তর হাতটা ধরে টেনে বলল, চলো, আর রাগ করতে হবে না, ওখানে গিয়ে বসি আমরা। দীপ্ত যান্ত্রিক পুতুলের মতো হেঁটে গিয়ে জোনাকির সাথে উদ্যানের একটা সিমেন্টের বাঁধানো চাতালে বসলো। দুই একটা কথা বলার পরে দীপ্ত বলল, তোমার অফিসের নাম ঠিকানাটা বলার কথা ছিল জোনাকি, সেজন্যই আমি এখানে এসেছি। যেই দীপ্ত এতকাল জোনাকির সাথে বাইরে ঘুরতে যেতে পারে না বলে সবসময় অভিযোগ করত, সে যে আজ বেড়াতে এসেও এরকম কঠিন স্বরে কথা বলবে সেটা জোনাকি মোটেও ভাবেনি।
জোনাকি বুঝতে পারলো এবার ওকে সাহস দেখাতে হবে, আর বেশি দিন ও এমনিতেও লুকিয়ে রাখতে পারবে না। ভয়ে ভয়ে ঢোক গিলে বলল, আসলে দীপ্ত, আমি তোমাকে বলতে চেয়েছিলাম আগেই, তুমি সেদিন পুরোটা বলার আগে। জোর করে চেঁচিয়ে উঠল দীপ্ত, আমি তোমার কল সেন্টারের নামটা জানতে চেয়েছি মিস জোনাকি। এত জোর চিৎকারে জোনাকির বুকের ভিতরটা অবধি কেঁপে উঠল। মিনমিনে স্বরে জোনাকি বলল, দীপ্ত, আই অ্যাম সরি, আমার হয়তো আরও আগেই বলা উচিত ছিল, কিন্তু তোমাকে হারাবার ভয়েই আমি। আই ওয়ান্ট টু নো দ্য নেম। ইজ ইট অপেরা বার অর হোটেল ব্লু ডায়মন্ড? জোনাকির মনে হলো ওর হৃদযন্ত্রটা কাজ করা বন্ধ করে দিয়েছে। কানেও আর শুনতে পাচ্ছে না। ঝিঝি পোকার মতো কিছু ওর কানে এক নাগাড়ে ডেকে চলেছে। অনেকক্ষণ পর একটু স্বাভাবিক হয়ে জোনাকি উঠে দাঁড়িয়ে ওর কাঁধে হাত দিয়ে বলল, প্লিজ দীপ্ত, আমাকে তুমি ভুল বোঝো না, আমি তোমাকে সত্যিই বলতে চেয়েছিলাম। দীপ্ত হাত দুটো সরিয়ে দিয়ে বলল, মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। দীপ্তর চিৎকারে দুহাতে কান চাপা দিল জোনাকি। দীপ্তর চোখ দুটো রাগে ঘৃণায় লাল হয়ে গেছে। জোনাকি কাঁদতে কাঁদতে বলল, আমি জানতাম তুমি এসব জানলে আমাকে ঘৃণা করবে, সেই জন্য তুমি বলে দিলে কল সেন্টারে কাজ করো, আর আমিও বোকার মতো তোমার কথা বাড়িতে বলে বসলাম। নিজের মনেই পাগলের মতো হাসতে লাগলো দীপ্ত। জোনাকি বুঝে উঠতে পারছে না ও কি বলে শান্ত করবে দীপ্তকে। দীপ্তই নিজের মনে বলে যাচ্ছে, জানো, তোমার ওই নোংরা হাতে মা তুলসী মঞ্চে প্রদীপ দেওয়ার কথা ভেবেছিল। ছি ছি, আমার লজ্জা হচ্ছে নিজের প্রতি। শিক্ষক নির্মাল্য বিশ্বাসের ছেলে হয়ে কিনা আমি তোমার মতো একটা কল গার্লকে। ধপ করে সবুজ ঘাসে বসে গেল জোনাকি। আলিয়ার রূপকথা নয়, ওর ভাবনাটাই তার মানে সত্যি ছিল। দীপ্ত বলেই যাচ্ছে, মা, শুধু আমার কথাতে বিশ্বাস করে একটা প্রস্টিটিউটের হাতে নিজের সংসারটা তুলে দিতে যাচ্ছিল। ভাগ্যিস তোমার ওই নোংরা পা দুটো আমাদের ঘরে পড়ার আগে জানতে পারলাম সত্যিটা। চোখ দিয়ে দরদর করে জল ঝরছে জোনাকির। সেদিকে দীপ্তর বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। বিয়ের কার্ড, ভেন্যু, কত কিছু ভেবেছিলাম আমি, কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে। ছি জোনাকি, সেদিন অবলা নারীর কি নাটকটাই না করেছিলে তুমি, আর আমি ভেবেছিলাম ওই মাতালগুলো তোমার সাথে। আরে তোমার মধ্যে আছে কি যে হারাবে? ঘেন্না হচ্ছে আমার নিজের প্রতি যে তোমাকে আমি কখনো ভালোবেসেছিলাম। ভীষণ কষ্ট হচ্ছিল জোনাকির, নিজের থেকেও বেশি সেটা দীপ্তর জন্য। জোনাকি ঠিক এই ভয়টাই পেয়েছিল, যেদিন দীপ্ত ওর সবটা জানতে পারবে সেদিন এইভাবেই ঘৃণা করবে নিজেকে। আরও একবার কথা বলার চেষ্টা করলো জোনাকি, তুমি বিশ্বাস করো দীপ্ত, আমি এরকম জীবন চাইনি, আমরা কেউই এরকম জীবন চাইনি, উপায় ছিল না আমাদের। দীপ্ত অবশ্য জোনাকির কোনো কথাই আজ আর শুনতে চাইল না। বলতে লাগলো, উপায় ছিল জোনাকি, উপায় ছিল। একবার যদি খারাপ কিছু ঘটেও ছিল তাও তুমি বেরিয়ে আসতে পারতে। ইচ্ছার অভাব ছিল যে, টাকা, গয়না, গাড়ির লোভ ছাড়তে পারোনি না। জোনাকি কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়ছিল। দীপ্ত বলে যাচ্ছিল, মিথ্যে বলে লাভ নেই জোনাকি, স্বীকার করো, আমি যে কাল নিজের চোখে তোমাকে দেখেছি অচেনা কারো হাত ধরে হাসতে হাসতে স্বেচ্ছায় হোটেল ব্লু ডায়মন্ডে ৩০৬ নম্বর রুমের দরজাটা বন্ধ করে দিয়েছি। হাতের মুঠো শক্ত করে সিমেন্টের চাতালে সজোরে একটা ঘুষি মারল দীপ্ত। তারপরে বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, কি এমন প্রয়োজন ছিল জোনাকি? খুব কি খারাপ হয়ে যেত যদি পরিশ্রম করে অর্থ উপার্জন করতে, শরীর না বেচে সৎপথে রোজগার করতে? একবার তো সসম্মানে বাঁচার চেষ্টা করে দেখতে। সন্ধে নামছে হুগলি নদীতে। কলোনির ঘাট থেকে ভেসে আসছে স্টিমারের আওয়াজ। কালো হয়ে আসছে আকাশ। জোনাকি কেঁদে কেঁদে ক্লান্ত। নিজের মুখটা দুহাতে ঢেকে জোনাকি বলল, ইচ্ছে থাকলেও যে উপায় থাকে না, মুক্তি পাওয়া যে অত সোজা নয়। আমি তোমাকে কি করে বোঝাবো দীপ্ত? চেঁচিয়ে উঠল দীপ্ত। চুপ, একদম চুপ। একটা কল গার্লের মুখে আমার গুড নেমটা শুনতে চাই না। গুড বাই মিস জোনাকি। উইশ ইউ উইল বি অন দ্য টপ পজিশন অফ ইউর এসকর্ট সার্ভিস। দীপ্ত টলমল পায়ে উঠে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল কলোনি উদ্যান ছাড়িয়ে। জোনাকির মনে হচ্ছিল ও আজ আরও একবার স্বপ্নভঙ্গের যন্ত্রণায় ভূপতিত হলো। দীপ্তকে কিছুই যে বলা হলো না জোনাকির। ওর মা মারা যাবার পর গোয়া গাঁও থেকে ওকে কাজ করে দেওয়ার টোপ দিয়ে দৌলতদিয়া নিয়ে এসেছিল ওর দূর সম্পর্কের এক মামা।
তারপর যৌনপল্লীর এক দালালের কাছে সস্তায় বিক্রি করে দিয়ে চলে যায়। পালাবার অনেক চেষ্টা করেও লাভ হয়নি, উল্টে দীর্ঘদিন চলেছে ওর উপর অমানবিক যৌন নির্যাতন। ওখান থেকেই এক মাড্ডু ব্যবসায়ীর হাতে আসে জোনাকি। হয়তো ওকে শিক্ষিত দেখে আরও বেশি মুনাফা অর্জনের লালসা জেগেছিল সেই ব্যবসায়ীর মনে। জোনাকিকে দৌলতদিয়া থেকে কিনে এনে খিদিরপুরের বিমলা মাসির কাছে বিক্রি করা হয়। নিউ কামার্স মেসে হাই লেভেল এসকর্ট সার্ভিস দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয় বিমলা মাসি। চলে নাচেরও প্রশিক্ষণ। আলাপ হয় আলিয়ার মতো আরও অনেকের সাথে। তবে জায়গাটা আগের থেকে ভালো ছিল, জানালা দিয়ে আকাশ দেখা যেত। নজরবন্দি রেখেই ওদের আধুনিক শিক্ষাতে শিক্ষিত করা হতো, যাতে আলাদা করে ওদের চিহ্নিত না করা যায়। মিত্তাল স্যার ডিল ঠিক করে এসে বিমলা মাসির কাছে দিয়ে যেত ব্লু ডায়মন্ডের মতো নামি হোটেলে ওঠা পার্টির রুম নম্বর। ধীরে ধীরে অভ্যেস করে নিতে হয়েছিল ওকে এই জীবনটা, না হলে যে হাতের মোবাইল বা বাইরে বেরোবার স্বাদটাও চিরতরে ঘুচিয়ে দিত ওরা। আবার হয়তো পৌঁছে দিয়ে আসতো কোনো নিষিদ্ধ যৌনপল্লীর ঘুপছি ঘরের অন্ধকারে। হারিয়ে যেত জোনাকির ক্ষীণ আলোটুকু। দীপ্ত, এই দীপ্ত, কি যেন নাম বলেছিলি সেই মেয়েটার? দীপ্ত অফিসের কিছু জরুরি কাজ সারছিল ল্যাপটপে। দীপ্তর বিয়ের পর থেকে নির্মাল্যবাবু সাধারণত ওর ঘরে তেমন আসেন না, তাই সকালেই বাবার গলার আওয়াজ পেয়ে একটু অবাক হয়ে দীপ্ত বলল, কোন মেয়েটা বাবা? নির্মাল্যবাবু বললেন, ওই যে মেয়েটা বছর দেড়েক আগে যখন তোর মা বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছিল, তুই বলেছিলি না একজনের কথা, বাড়িতে নিয়ে আসার কথাও তো হয়েছিল, তারপর বললি মেয়েটাই তোকে বিয়ে করতে রাজি নয়। জোনাকির নামটা মনে আসতেই ঘৃণাতে ভরে উঠল দীপ্তর চোখ দুটো। বিরক্ত হয়ে দীপ্ত বলল, আমার মনে পড়ছে না বাবা, অফিসের কিছু আর্জেন্ট ওয়ার্ক পেন্ডিং আছে, এখন ভাবারও সময় নেই। নির্মাল্যবাবু দীপ্তর টেবিলের উপর খবরের কাগজটা নামিয়ে রেখে বললেন, সময় করে পড়িস নিউজটা, হয়তো কিছু মনে পড়তে পারে। নির্মাল্যবাবু চলে যাবার পর খবরের কাগজটা উঠিয়ে পড়ল দীপ্ত। ফের খিদিরপুরের নামি হোটেলে মধুচক্রের পর্দাফাঁস। পুলিশকে সাহায্য করেছিল ওই চক্রেরই এক কর্মী। মিত্তাল সহ পুরো গ্যাংকে গ্রেফতার করা সম্ভব হলেও বাঁচানো যায়নি ওই কর্মীকে। জোনাকি বলে ওই কর্মীকে বেশ কয়েক বছর আগে দৌলতদিয়া থেকে আনা হয়েছিল। জোনাকি সহ প্রায় 17 জন কর্মী বিমলা মাসির তত্ত্বাবধানে এসকর্ট সার্ভিসে নিযুক্ত ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জোনাকি পুলিশকে এই র্যাকেটের কথা জানিয়ে দিয়েছিল বলেই ওকে খুন করা হয়েছে। আলিয়া নামে অন্য একজন কর্মী জানিয়েছেন, জোনাকি মুক্ত হতে চেয়েছিল, মুক্তির স্বাদ তাদের সাথে ভাগ করে নিতে চেয়েছিল, তাই ওর এই মর্মান্তিক পরিণতি। আপাতত উদ্ধার করা কর্মীদের হোমে পাঠাবার ব্যবস্থা করা হয়েছে। দীপ্তর চোখ দুটো অকারণেই আজ জলে ভিজে গেল। দীপ্ত কি সেদিন একটু চেষ্টা করতে পারতো না? সমাজের আরো 10 জন মানুষের মতো ওর ভাবনা চিন্তাও যে একই সুতোতে বাঁধা ছিল। যেই সুতোটা সেদিন দীপ্ত কাটতে পারেনি, সেটা আজ কেটে দেখিয়েছে জোনাকি। আপনি কি দীপ্ত বাবু? তুমি কি করে জানলে? তুমি আমাকে চিনতে? না, চিনতাম না, তবে আশা ছিল আপনি ঠিক একদিন আসবেন। জোনাকির ভালোবাসা সত্যি হলে আপনাকে যে আসতেই হতো। জোনাকি বেঁচে নেই, তবুও কিসের যেন একটা অনুশোচনা বোধ প্রতিনিয়ত দগ্ধ করেছে দীপ্তকে। অনেক কষ্টে আলিয়ার হোমে ঠিকানাটা সংগ্রহ করে দীপ্ত দেখা করতে এসেছে আজ ওর সাথে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দীপ্ত বলল, কি বলেছিল ও আমার নামে? আমি খুব খারাপ, বাজে একটা লোক, তাই না? আলিয়া হেসে বলল, না দীপ্তবাবু, ও তো ভয় করতো আপনার সাথে মিশতে, ভয় পেত ওর সত্যিটা জানার পর আপনি নিজেই নিজেকে না ঘৃণা করেন। কিন্তু আপনি যে ওকে বলেছিলেন কোনো সত্যি আপনাদের সম্পর্কে অন্তরায় হয়ে দাঁড়াবে না, সেই বিশ্বাসে ভর করে আমি ওকে স্বপ্ন দেখতে বলেছিলাম। ভাবতাম কোনো একদিন রূপকথার রাজকুমার এসে ওই দৈত্যপুরী থেকে আমাদের উদ্ধার করে নিয়ে যাবে। জোনাকি আপনাকেই হয়তো সে রাজকুমার ভাবতে শুরু করেছিল। দীপ্ত আরও একবার চোখ দুটো মুছে বলল, আমার অতটা সাহস ছিল না আলিয়া। আলিয়া শান্ত স্বরে বলল, জানি দীপ্তবাবু, সেদিন শেষবারের জন্য আপনার সাথে দেখা করে এসে ও আমাকে সে কথাই বলেছিল। রূপকথার রাজকুমার আসে না এই যুগে, রাক্ষসপুরী থেকে স্বাধীনতা নিজেকেই ছিনিয়ে আনতে হয়। আরে আপনাদের সভ্য সমাজের দেবতা রামচন্দ্রই যেখানে নিজের পত্নীকে সতীত্বের পরীক্ষা দিতে আগুনের উপর দাঁড় করিয়ে দেয়, সেখানে পুরুষ সমাজের কাছে আর কি আশা করা যায়? দীপ্তর ইচ্ছা করছিল নির্জন আশ্রমের বনভূমির এই প্রান্তে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে, তবুও কান্নাটা ওর গলায় দলা পাকিয়ে যাচ্ছিল। শুধু কাপা গলায় বলল, আমি ভুল করেছি আলিয়া, খুব বড় ভুল। আর কি কখনো পারবো সে ভুলের মাসুল দিতে? সন্ধে হয়ে আসতেই হোমের কেয়ারটেকার এসে ডেকে গেল আলিয়াকে। আলিয়া আশ্রমে ঢুকে যাওয়ার আগে বলল, আপনারা বুঝতে অনেক দেরি করে ফেলেন দীপ্তবাবু। রামচন্দ্রেরও অনুশোচনা হয়েছিল সীতার পাতাল প্রবেশের পর। ওই দেখুন, জোনাকিও নিজেকে মুক্ত করেছে।
নিজের সাথে আরো অনেককে। দীপ্ত দূরের বনভূমির দিকে তাকিয়ে দেখল অন্ধকারে উড়ে যাচ্ছে শত শত জোনাকি। তাদের আলোতে উদ্ভাসিত হয়ে উঠছে দিগন্ত। দীপ্ত ওদের ছুঁয়ে দেখবার চেষ্টা করতেই কেউ যেন কানে কানে বলল, জোনাকিরা যেমন রাতের অন্ধকারে অন্যকে পথ দেখায়, তেমনি নিজেরা হারিয়ে যায় সেই অন্ধকারের গভীরে। জোনাকিদের সেই নিভে যাওয়া আলো লেগেই হয়তো দীপ্তমান হয় হাজারো আশা দেবীর তুলসী মঞ্চের প্রদীপ। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যে কারণে ন আর ম আমি একদমই ঠিকভাবে উচ্চারণ করতে পারিনি। আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইবও করে দেবেন। ধন্যবাদ।